ভাইয়া আসো আমরা তোমাদের আলোচনা করব হলো জোর কি, জোর কত প্রকার এবং জোরের ধর্মগুলো নিয়ে। তো ভাইয়া তোমাদের এখানে দেখো জোরের যে ধর্ম আছে এই প্রশ্নটা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের জন্য একদম খুবই গুরুত্বপূর্ণ। তোমরা লিখে নাও যে তোমাদের পরীক্ষায় প্রায় 99.99% সম্ভাবনা আছে হচ্ছে এই জোরের ধর্মগুলো সংক্ষিপ্ত প্রশ্নে আসার। ঠিক আছে, তাহলে আমরা আগে জোর কি সেটা বুঝি, তারপর জোর কত প্রকার সেটা বুঝি, এরপর আমরা জোরের ধর্ম কি সেগুলো আমরা বুঝে মুখস্থ করব। তোমরা যদি একদম হুড়ে মুখস্থ করো তাহলে কিন্তু সর্বোচ্চ 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ মনে রাখতে পারবা, এরপরে ভুলে যাবা। ঠিক আছে, তাহলে অবশ্যই এটা কি করতে হবে ভাইয়া, আমাদের বুঝে মুখস্থ করতে হবে। তাহলে আসো আগে আমরা বুঝি জোর জিনিসটা কি। তো আমি আগে যদি সংজ্ঞা আকারে বলি যে ধরো একটা বস্তুর উপর একটা বস্তুর উপর দুইটা বিন্দুতে দুইটা সমান দুইটা কি সমান সমান্তরাল দুইটা বল কি হবে সমান সমান্তরাল এবং বিপরীতমুখী যদি ক্রিয়া করে এবং এদের ক্রিয়া যদি একটা নির্দিষ্ট সরলরেখা বরাবর না হয়, তাহলে ওই দুইটা বলকে আমরা বলতে পারবো হচ্ছে ভাইয়া কি জোর, অর্থাৎ ওই দুইটা বল মিলে একটা জোর সৃষ্টি করবে। তাহলে বিষয়টা একটু আরেকবার একটু বুঝো যে একটা বস্তুর উপর দুইটা বিন্দু ধরলাম, এটা এবং এইটা, এই বিন্দুর উপর দুইটা বল সমান, আচ্ছা ঠিক আছে সমান বুঝলাম। তাহলে এখানেও এফ বল ক্রিয়া করতেছে, এখানেও এফ বল ক্রিয়া করতেছে, সমান বল ক্রিয়া করতেছে এবং তারা কিভাবে ক্রিয়া করবে, তারা পরস্পরের সমান্তরালে বিপরীতমুখী ক্রিয়া করবে। দেখো এরা এদিকে ক্রিয়া করতেছে, এইদিকে ক্রিয়া করতেছে। ঠিক আছে, তাহলে বিপরীতমুখী ক্রিয়া করতেছে, সমস্যা নেই। এখন বলছে কি এই দুইটা বল কি হতে পারবে না, একই সরল রেখায় ক্রিয়া করতে পারবে না। তাহলে একই সরল রেখায় ক্রিয়া করলে বল দুইটা কিরকম হইতো, বল দুইটা এই যে এরকম হইতো। ঠিক আছে, অর্থাৎ এই যে এখানে এটাই জাস্ট এদিকে আরেকটা বল ক্রিয়া করতো। ঠিক আছে, তাহলে এটা হতে পারবে না। তাহলে কি হতে পারবে, একই সরল রেখায় হতে পারবে না, এটা ধরো অন্য একটা বিন্দুতে বিপরীত দিকে সমান্তরালে ক্রিয়া করবে। ঠিক আছে, তাহলে তখন আমাদের জোর সৃষ্টি হবে। এখন তাহলে এখানে দেখো একটা বস্তুর উপর দুইটা বিন্দুতে দুইটা সমান সমান সমান্তরাল বিপরীতমুখী বল ক্রিয়া করে এবং তারা যদি একটা সরল রেখা বরাবর ক্রিয়া না করে, তাহলে ওই বল দুইটা কি করবে, জোর সৃষ্টি করবে। ঠিক আছে, তখন আমরা ওই দুইটা বলকে কি করতে পারবো, কি বলতে পারবো, জোর। তাহলে আশা করতেছি জোর জিনিসটা তোমরা ক্লিয়ার হতে পারছো। এখন এই জোরের কিছু বিষয় তোমাদের বুঝতে হবে। জোরের আবার হচ্ছে কি আছে, বাহু আছে। এখন জোরের বাহু কোনটা ভাইয়া, জোরের বাহু হচ্ছে এই প্রথম বল থেকে বা একটা বল থেকে বা এই প্রথম বিন্দু থেকে, যে বিন্দুতে একটা বল ক্রিয়া করতেছে, এই বিন্দু থেকে অপর বিন্দু পর্যন্ত এই যে দূরত্বটা, এটাই হচ্ছে আমাদের জোরের বাহু। ঠিক আছে, এখন ভাই দেখো তো আমরা যদি এখানে ধরো এই কলমটা আমি এদিকে একটা বল দিচ্ছি, আবার এদিকে একটা বল দিচ্ছি, হ্যাঁ এদিকে একটা আবার এদিকে একটা, তাহলে কি হচ্ছে ভাই দেখো তো কলমটা এভাবে ঘুরতেছে না, কলমটা কিন্তু এভাবে ঘুরতেছে। তাহলে বল প্রয়োগের ফলে যদি বস্তুটা ঘুরে বা ঘুরতে চায়, তাহলে ওই বলের যে ঘূর্ণয়ন ক্রিয়া সেটাই কি মোমেন্ট। তাহলে এখানে কি হচ্ছে, জোরের ফলে জোরের ফলে কি হচ্ছে, এই বস্তুর উপর মোমেন্ট সৃষ্টি হচ্ছে, বা এই বস্তুতে একটা কি হচ্ছে, এই বলগুলোতে একটা মোমেন্ট সৃষ্টি হচ্ছে। তাহলে এই জোরের মোমেন্ট কি হয় ভাইয়া দেখো তো, আমরা কি জানি মোমেন্ট ইজ ইকুয়াল টু কি জানি ভাইয়া, মোমেন্ট ইজ ইকুয়াল টু আমরা জানি হলো বল গুণন কি লম্ব দূরত্ব। তাহলে এখানে আমাদের এই বস্তুটা কি হবে, এই মাঝখানের একটা ধরলাম বিন্দুর সাপেক্ষে ঘুরবে, তাহলে এই মোমেন্টের আমাদের এই জোরের মোমেন্ট কি হবে দেখো তো, এখান থেকে যদি এই পুরোটা এল হয়, তাহলে এখান থেকে এটা কি হবে L/2, আবার এখান থেকে এটা কি হবে, এটাও হবে L/2, তাই না, L/2 হবে কিন্তু। তাহলে এখন এই পুরো জোর মিলে যে মোমেন্টটা সৃষ্টি করবে, সেই মোমেন্টের পরিমাণটা কি হবে দেখো তো, এখানে মোমেন্ট ইজ ইকুয়াল টু কি হবে, মোমেন্ট ইজ ইকুয়াল টু হবে হলো F ইন্টু L/2 প্লাস F ইন্টু L/2, অর্থাৎ এই বিন্দু থেকে এই বলের মোমেন্ট এবং এই বিন্দু থেকে এই বলের মোমেন্ট। ঠিক আছে, তাহলে এই দুইটা বলের মোমেন্টের যোগফলই হবে হচ্ছে এই টোটাল জোরের যে মোমেন্ট সেটার সমান। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে আমাদের এই বল জোরের মোমেন্ট কি হবে দেখো তো, এখানে কি হচ্ছে FL/2 প্লাস FL/2। তাহলে এখানে তোমরা এটা কি করে দাও, এটাকে লসাগু করে দাও, তাহলে উপরে FL/2 কি হবে দেখো, আমরা দেখো ভেঙে লিখে দিই একবারে, হ্যাঁ। তাহলে এখানে আমরা যদি লসাগু করি, তাহলে এই 2 2 কেটে যায়, এখানে থাকবে FL প্লাস আবার এখানে থাকবে হচ্ছে FL। তাহলে এখানে আমাদের কি হচ্ছে 2FL ডিভাইডেড বাই 2, এই 2 2 কেটে যাচ্ছে, তাহলে F ইন্টু L। তাহলে আমরা কি বলতে পারবো ভাই দেখো তো, কোনো একটা জোরের মোমেন্ট হচ্ছে ওই জোরের যে কোনো একটা বল এবং তার সঙ্গে ওই জোরের বাহুর গুণফল। অর্থাৎ আমরা যদি কোনো একটা জোরের বাহুর দৈর্ঘ্যকে অর্থাৎ টোটাল দৈর্ঘ্যকে যে কোনো একটা বলের সঙ্গে গুণ করি, হোক এটা বা এটা, যে কোনো একটা বলের সঙ্গে গুণ করি, তাহলে এই জোরের আমরা টোটাল মোমেন্টটা পাবো। তাহলে জোরের মোমেন্ট ইজ ইকুয়াল টু কি হবে ভাইয়া,
জোরের যে কোনো একটা বল এবং ওই জোরের বাহুর গুণফল। ঠিক আছে, আশা করতেছি জোরের মোমেন্ট সম্পর্কে তোমরা বুঝতে পারছো। এখন আসো আমরা জোরের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে জোরের প্রকারভেদ সেম মোমেন্টের প্রকারভেদের মতোই। তোমরা যারা মোমেন্টের প্রকারভেদটা বুঝতে পারছো তারা অবশ্যই জোরের প্রকারভেদটাও বুঝতে পারবা। দেখো এখানে আমাদের এভাবে ধরলাম জোরটা এই বিন্দুর সাপেক্ষে ঘুরবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা যদি এভাবে কি করি, আমরা এখানে ধরলাম এটা বাহু, আমরা এইভাবে বল প্রয়োগ করতেছি। ঠিক আছে, এই বলটা একটা বল এইদিকে ক্রিয়া করতেছে আর একটা বল এই যে এখানে এইদিকে ক্রিয়া করতেছে। ঠিক আছে, তাহলে এই দুইটা বল ক্রিয়ার ফলে কি হচ্ছে ভাই, দেখো তো এই আমাদের বাহুটা বা জোরের যে বাহুটা আছে সেটা এইভাবে ঘুরবে। ঠিক আছে, কিভাবে, এইভাবে। তাহলে এইদিকে যদি ঘোরে সেটা কি, সেটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, তার মানে এটা হচ্ছে আমাদের ধনাত্মক জোর। ঠিক আছে, তাহলে এটা কি ভাই, ধনাত্মক জোর। আর যখন আমরা দেখো এখানে বলটা যখন আমরা অন্যভাবে প্রয়োগ করব, এখানে আমরা এদিকে একটা বল দিচ্ছি, অর্থাৎ এদিকে একটা বল দিচ্ছি, আবার এখানে নিচের দিকে একটা বল দিচ্ছি এভাবে। ঠিক আছে, তাহলে এই দুইটা বলের ক্রিয়ার ফলে বা জোরের ক্রিয়ার ফলে বস্তুটা এইভাবে ঘুরবে, অর্থাৎ জোরের হাতলটা এইভাবে ঘুরবে, তাই না, ঘুরবে কিন্তু। তাহলে এখানে বস্তুটা কিভাবে ঘুরতেছে, এই দিকে ঘুরতেছে, তার মানে এটা কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে, তার মানে আমাদের এই জোরটা হচ্ছে ঋণাত্মক জোর। তো আশা করতেছি জোরের প্রকারভেদটা বুঝতে পারছো। এখন আমরা আসো তোমাদের এই জোরের ধর্মগুলো খুব সহজে বুঝে দিই। এখন আসো ভাই আমি তোমাদের জোরের যে ধর্মগুলো আছে এই ধর্মগুলো সম্পর্কে আলোচনা করে দেব। তো আমি তোমাদের এখানে 5টা ধর্ম লিখছি, তোমাদের 6টা ধর্ম আছে, এখানে লেখার জায়গা হয় না, এটা আমি তোমাদের পরে বলে দেবো। হ্যাঁ, তো আসো এই 5টা ধর্ম জোরের যে ধর্মগুলো আছে এই 5টা ধর্ম আমি আগে তোমাদের ভালোভাবে বুঝাই দিই। আর এই প্রশ্নটা কিন্তু ভাই তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা স্কিপ করার কোনো অপশনই নেই। হ্যাঁ, এটা অবশ্যই তোমাদের ভালোভাবে বুঝে পড়তে হবে। তো দেখো এখানে আমাদের প্রথম যে ধর্মটা আছে সেখানে কি বলা আছে, যে জোর সৃষ্টিকারী বল দুটির বীজগাণিতিক যোগফল শূন্য হবে। এটা তো বোঝাই যাচ্ছে, কারণ কি দেখো তো আমাদের যখন জোর সৃষ্টি হয় তখন কি হয়, দুইটা সমান এবং বিপরীতমুখী বল কাজ করে, অর্থাৎ বল দুইটা সমান। ঠিক আছে, তাহলে এটা যেহেতু ধরলাম এটা আমাদের কি, এটা ধরলাম আমার পজিটিভ বল। এখন যেহেতু সমান এবং বিপরীত তাহলে এটা ধরলাম নেগেটিভ বল। হ্যাঁ, তাহলে যেহেতু এটা বাম দিকে সেজন্য এটাকে নেগেটিভ ধরলাম, ওইটা ডান দিকে সেজন্য পজিটিভ ধরলাম। তাহলে এই দুইটার বীজগাণিতিক যোগফল কি হবে দেখো তো ভাইয়া, এই বীজগাণিতিক যোগফল কি হবে, এফ প্লাস মাইনাস এফ। তাহলে কি হবে, দুইটা কাটাকাটি হয়ে 0 হয়ে যাবে। তাহলে ভাই কি বলতে দেখো, জোর সৃষ্টিকারী বল দুটির বীজগাণিতিক যোগফল শূন্য হবে। দেখো আমাদের বীজগাণিতিক যোগফল শূন্য আসতেছে, তাহলে এটা আমাদের ঠিক আছে। এখন দেখো জোর সৃষ্টিকারী বল দুটির সমতলে অবস্থিত যে কোনো বিন্দুতে এদের মোমেন্টের বীজগাণিতিক যোগফল সর্বদা সমান হবে। অর্থাৎ এই জোর দুইটা যে সমতলে ক্রিয়া করতেছে সেই সমতলের যে কোনো বিন্দুতে কি হবে, এই দুইটা যে বল ক্রিয়া করতেছে দুইটা বলের মোমেন্টের সমষ্টি সবসময় সমান হবে। ঠিক আছে, দেখো কিভাবে, এখানে ধরো আমাদের ঠিক আছে আমরা এফ না লিখে বলটাই লিখি এখানে। ঠিক আছে, ধরলাম এই পুরো বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত, 10 মিটার। ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের ধরলাম কত কেজি বল দিই এখানে, এটাও দিলাম 5 কেজি, এটাও দিলাম 5 কেজি বল। ঠিক আছে, তাহলে এভাবে একটা জোর সৃষ্টি হয়েছে। তাহলে ধরলাম প্রথমে আমরা মাঝখানের একটা পয়েন্ট ধরলাম, তাহলে এখানে আমাদের মোমেন্টের সমষ্টি কি হবে দেখো তো, আমাদের এখানে দুইটা বলের মোমেন্টের সমষ্টি হবে কি, একটা হবে 5 ইন্টু, যেহেতু মাঝখানে নিচ্ছি এটুক হবে 5, এইটুকু হবে 5। ঠিক আছে, তাহলে 5 ইন্টু 5, আমরা মোমেন্ট সমান কি জানি, মোমেন্ট ইজ ইকুয়াল টু জানি এফ ইন্টু এল, অর্থাৎ বল গুণন লম্ব দূরত্ব। তাহলে বল হচ্ছে 5 এবং লম্ব দূরত্ব কত ভাইয়া, 5, তাহলে দুইটা হচ্ছে 25। আবার সেম ভাবে দেখো তো এটারও কি হবে, এটারও হবে হচ্ছে মোমেন্ট 5 ইন্টু 5 ইজ ইকুয়াল টু 25। তাহলে দুইটার সমষ্টি কি ভাইয়া দেখো তো, 25 প্লাস 25, তাহলে হচ্ছে 50। অর্থাৎ এই জোরটা মোমেন্ট হচ্ছে, এই জোরের মোমেন্ট হচ্ছে 50 কেজি। আমরা যদি এককটা মিটার ধরি দৈর্ঘ্যের, তাহলে 50 কেজি মিটার। এখন ধরো আমরা এই বিন্দুটা এখানে না ধরে একটু অন্য জায়গায় ধরলাম। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে দেখি এই দুইটা বলের মোমেন্টের সমষ্টি সমান আসে কিনা। আমরা ধরলাম এই বিন্দুটা হচ্ছে এখানে। হ্যাঁ, তাহলে এইটুকু ধরলাম হচ্ছে 3, তাহলে এই 10-এর মধ্যে এদিকে তাহলে কত থাকছে ভাইয়া, এই যে এইটুকু কত থাকছে, এইটুকু হচ্ছে তখন হবে হলো 7। ঠিক আছে, তাহলে এইটুকু যদি 3 মিটার হয় নিচেরটুকু হবে 7 মিটার। এখন আসলে দেখি আমাদের এই যে দুইটা বল কাজ করতেছে জোরে, এই দুইটা বলের মোমেন্টের সমষ্টি সমান আসে কিনা দেখো তো। আমাদের তখন কি হবে, আমাদের
ধরলাম মোমেন্ট 1 ইজ ইকুয়াল টু হবে হচ্ছে 3 ইন্টু অর্থাৎ লম্ব দূরত্ব গুণন বল ইজ ইকুয়াল টু 15 এবং আমাদের মোমেন্ট 2 অর্থাৎ 2 নাম্বার যে বলটা আছে সেই বলের মোমেন্ট কি হবে দেখো তো, এই বিন্দু থেকে এই বল পর্যন্ত দূরত্ব কত 7 এবং আমাদের বলের পরিমাণ হচ্ছে 5, তাহলে এটা হচ্ছে আমাদের 35। এখন এই 15 প্লাস 35 কত আসতেছে ভাই দেখো 85 আসতেছে, অর্থাৎ তাহলে আমাদের 2 নাম্বার ধর্মটাও ঠিক আছে। তাহলে জোর সৃষ্টিকারী বল দুটি এর সমতলে অবস্থিত যে কোনো বিন্দুতে এদের মোমেন্টের বীজগাণিতিক যোগফল সর্বদা সমান হবে, অর্থাৎ এই জোরটা যে সমতলে সৃষ্টি হবে সেই সমতলের তুমি যেখানেই ধরো না কেন এই বিন্দুটা, ঠিক আছে, যেখানেই ধরো না কেন ওই সমতলের ওই বিন্দুর সাপেক্ষে এই দুইটা বলের মোমেন্টের সমষ্টি সবসময় সমান হবে, ঠিক আছে। অর্থাৎ তুমি যে বিন্দু ধরো না কেন তুমি মোমেন্ট নির্ণয় করার পর যখন দুইটা বলের মোমেন্ট যোগ করবা সবসময় একই অর্থাৎ সমান মোমেন্ট পাবা, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের 2 নাম্বার ধর্ম। তো আশা করতেছি এটুকু বুঝতে পারছো। এখন আসো আমরা 3 নাম্বার যে পয়েন্টটা আছে, দেখো 3 নাম্বার পয়েন্টে কি বলা আছে। 3 নাম্বার পয়েন্টে বলা আছে ভাই দেখো কি, একই সমতলে ক্রিয়ারত একটি বল এবং একটি জোর কখনোই ভারসাম্য সৃষ্টি করতে পারবে না, ঠিক আছে। তাহলে দেখো কি হচ্ছে বিষয়টা, ধরো এটা একটা জোর, এখন এই জোরকে তুমি কখনোই একটা বল দিয়ে ভারসাম্য অবস্থায় আনতে পারবে না। ভারসাম্য অবস্থা মানে কি ভাইয়া, মানে হচ্ছে ধরো স্থির অবস্থায় আনতে পারবে না, হ্যাঁ। তাহলে তুমি যদি এই মোমেন্টে এই জোরের উপর ধরলাম এখানে একটা বল প্রয়োগ করতেছো, ঠিক আছে, এখানে ধরলাম আমরা 5 কেজি, এখানেও ধরলাম 5 কেজি, এখন এখানে তুমি একটা 10 কেজি বল প্রয়োগ করতেছো, ঠিক আছে। এই 10 কেজি বা 20 কেজি যাই বলো না কেন, যে বলই প্রয়োগ করো না কেন, তুমি এই একটা বল দিয়ে কখনোই একটা জোরকে তুমি ভারসাম্য অবস্থায় বা স্থির অবস্থায় আনতে পারবে না, ঠিক আছে, অর্থাৎ সাম্য অবস্থায় আনতে পারবে না। এটাই হচ্ছে আমাদের 3 নাম্বার যে ধর্মটা আছে, অর্থাৎ একই সমতলে ক্রিয়ারত একটি বল একটি জোর কখনোই ভারসাম্য সৃষ্টি করতে পারবে না, ঠিক আছে। অর্থাৎ এখানে একটা জোর এবং একটা বল কখনোই ভারসাম্য সৃষ্টি করতে পারবে না, ঠিক আছে। এখন আসো আমরা 4 নাম্বার ধর্মে যাই। একই সমতলে ক্রিয়ারত দুটি জোরের মোমেন্ট সমান এবং বিপরীতমুখী যদি হয় তাহলে তারা পরস্পর ভারসাম্য সৃষ্টি করবে, ঠিক আছে। ধরলাম আমরা এটা একটা বস্তু ধরলাম, এই বস্তুর ধরলাম এখানে একটা তোমার জোর কাজ করতেছে, হ্যাঁ, এখানে একটা জোর কাজ করতেছে, আবার এখানেও একটা জোর কাজ করতেছে, ঠিক আছে। তাহলে এখানে ধরলাম 5 কেজি 5 কেজি, হ্যাঁ, এখানেও 5 কেজি 5 কেজি। এখন দেখো তো এই জোরটা কোন দিকে ঘোরাবে, এই জোরটা এই বস্তুটাকে এইভাবে ঘুরাতে চাইবে, তাই না, এইদিকে ঘুরাতে চাইবে। আবার এই জোরটা কি করতে চাইবে, এর বিপরীত দিকে ঘুরাতে চাইবে, অর্থাৎ এদিকে ঘুরাতে চাইবে, অর্থাৎ এ ঘুরাতে চাইবে এইদিকে এবং এ ঘুরাতে চাইবে হলো এইদিকে, ঠিক আছে। তাহলে এ যদি এদিকে ঘুরাতে চাই আর এ যদি এদিকে ঘুরাতে চাই, অর্থাৎ বিষয়টা যদি আমি একটু চিহ্নটা অন্যভাবে দিই, যে এ হচ্ছে এইদিকে ঘুরাতে চাইবে, ঠিক আছে। তাহলে এ ঘুরাবে হচ্ছে এইদিকে, অর্থাৎ এইদিকে, আর এ ঘুরাবে হচ্ছে ওইদিকে। তাহলে দেখো তো দুইজনের মোমেন্ট কি বিপরীত দিকে তৈরি হচ্ছে না, এবং এদের মোমেন্টও কি সমান। তাহলে যখন এরকম কি বলছে, একই সমতলে ক্রিয়ারত দুইটি জোরের মোমেন্ট যখন সমান এবং বিপরীতমুখী হবে তখন তারা ভারসাম্য অবস্থায় থাকবে। অর্থাৎ এরকম যখন দুইটা জোর একটা সমতলে ক্রিয়া করবে তখন এই দুইটা জোরের ফলে এই বস্তুটা ভারসাম্য অবস্থায় থাকবে। তাহলে এখন আসো আমরা পরবর্তী যে পয়েন্টটা আছে, একই সমতলে ক্রিয়ারত যে কোনো সংখ্যক জোর একটি জোরের সমান হতে পারে। অর্থাৎ ধরলাম এই সমতলে আরো অনেকগুলো জোর কাজ করতেছে, হ্যাঁ, এই সমতলে আরো অনেকগুলো জোর কাজ করতেছে, এই সবগুলো জোর কি হবে, আমরা একটা জোরের সমান বলতে পারবো কখন, যখন আমাদের এই সবগুলো অর্থাৎ এই জোর ব্যতীত যে জোরের সমান আমরা বলবো ওই জোর ব্যতীত বাকি জোরগুলোর মোমেন্টের বীজগাণিতিক যোগফল যদি এই একটা অর্থাৎ এই জোরের মোমেন্টের সমান হয় তখন আমরা বলতে পারবো এই সবগুলো জোর হচ্ছে এই জোরের সমান, ঠিক আছে। তাহলে বিষয়টা আরেকবার করি, আসো দেখো একই সমতলে ক্রিয়ারত যে কোনো সংখ্যক জোর একটি জোরের সমান হতে পারে, ঠিক আছে, এবং উক্ত জোরের মোমেন্টের বীজগাণিতিক যোগফল সমান হবে। অর্থাৎ বিষয়টা আরেকবার বুঝো, যে ধরো এই সমতলে অনেকগুলো জোর কাজ করতেছে, ঠিক আছে, এই অনেকগুলো জোরের সমষ্টি আমরা একটা জোরের সমান বলতে পারবো। কিভাবে, কখন বলতে পারবো, যখন এই সবগুলো অর্থাৎ এই জোর এবং এই জোরের মোমেন্টের সমষ্টি অর্থাৎ বীজগাণিতিক যোগফল এই একটা জোরের মোমেন্টের সমান হবে, তখন আমরা বলতে পারবো এই বাকি সবগুলো জোর এই একটা জোরের সমান, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের
5 নাম্বার যে ধর্মটা ছিল সেটা। এখন তোমাদের লাস্টের ধর্মটা আমাদের লেখার জায়গা হয় না, এটা আমি বলে দিই একটু। একটি জোড়ের পরিবর্তে সবসময় সর্বদাই এর সমতুল্য অপর একটি জোড় সৃষ্টি করা যায়। অর্থাৎ কোনো একটা সমতলে তোমরা একটা জোড়ের পরিবর্তে তোমরা সেখানে আরো একটা জোড় সৃষ্টি করতে পারবা। এটা তো সিম্পল বিষয়, এটা আসলে বোঝানোর কিছু নেই। তো আশা করতেছি তোমরা এই 6টা নাকি 5টা 6টা, হ্যাঁ 6টা ধর্ম খুব ভালোভাবে বুঝতে পারছো এবং তোমরা এগুলো কখনোই আর ভুলবা না। তোমরা এভাবে বিষয়গুলো চিত্র আট করে বুঝে নিবা মাথার মধ্যে, ঠিক আছে, অর্থাৎ গেঁথে নিবে একদম, তাহলে আর কখনোই এই বিষয়গুলো তোমরা ভুলে যাবে না, ঠিক আছে। তো এখন আমরা আলোচনা করব, দেখো এই অধ্যায়ের সর্বশেষ থিওরি অংশ লিভার কি এবং কত প্রকার, এই বিষয়টা নিয়ে। তো ভাইয়া লিভার জিনিসটা কি সেটা আগে বোঝার চেষ্টা করি। তো লিভার হচ্ছে কোনো সরল বা বক্র দণ্ডকে যদি আমরা কি করি, কোনো কবজা দিয়ে আটকাই, তাহলে সেটাকে আমরা কি বলবো, লিভার বলবো। আসলে এখন এভাবে কিভাবে আটকাবো বা কি জিনিসটা সেটা একটু চিত্রের সাপেক্ষে দেখো। ধরো এটা একটা সরল দণ্ড, এই দণ্ডকে যদি আমরা কোনো একটা কবজা দিয়ে এইভাবে আটকায় দেই, তাহলে এটা আমাদের একটা লিভার। আবার বক্রদণ্ডের ক্ষেত্রে কিভাবে হবে, ধরো এরকম একটা বক্রদণ্ড আছে, এখানে আমরা একটা কবজা অ্যাড করলাম, হ্যাঁ, তাহলে এখানে তুমি যদি এদিকে লোড প্রয়োগ করো আর এখানে যদি তোমার ওয়েট দেওয়া থাকে, তাহলে কি হবে, এখানে লোড প্রয়োগ করার ফলে এদিকে টান দিলে এটা উপরে উঠে যাবে। তাহলে এরকম লিভার দিয়ে কি করা হয়, অল্প পরিমাণ লোড প্রয়োগ করে অধিক পরিমাণে ভার উত্তোলন করা হয়, ঠিক আছে। তো এগুলোই হচ্ছে আমাদের লিভার। তো এই লিভার দিয়ে কিন্তু ভাই আমাদের ম্যাথ আছে পরবর্তীতে, তো আমাদের লিভার বিষয়টা ভালোভাবে বুঝতে হবে। এখন দেখো আমাদের লিভার আবার দুই প্রকার, একটা হচ্ছে সরল লিভার আর একটা হচ্ছে যৌগিক লিভার, ঠিক আছে। তো সরল লিভার কি ভাইয়া, যে লিভারে একটা দণ্ড এবং একটা ফালক্রাম থাকবে, যে লিভারে কি একটা দণ্ড এবং একটা ফালক্রাম বা কবজা, এটা কি বলা হয়, কবজাটাকে কি বলা হয়, ফালক্রাম বলা হয়, ঠিক আছে। তাহলে এই একটা কবজা বা ফালক্রাম, একটা কি বলে দণ্ড এবং একটা ফালক্রাম থাকবে, সেটা হচ্ছে সরল লিভার। এখন সরল লিভার আবার কি ভাই, দেখো সরল লিভার আবার লোড প্রয়োগের উপর ভিত্তি করে বা উত্তোলনের উপর ভিত্তি করে তোমার 3 ভাগে ভাগ করা হয়, ঠিক আছে। কিভাবে, দেখো লিভারের প্রথম ধাপ, এখন লিভারের প্রথম ধাপ কি, দেখো লিভারের প্রথম ধাপের ক্ষেত্রে যে সরল লিভারটা হবে সেটার ক্ষেত্রে কি হবে, আমরা কি করি, লিভার দিয়ে এক পাশে বল প্রয়োগ করি, অপর পাশে বল উত্তোলন করি, ঠিক আছে। তাহলে যখন আমাদের প্রযুক্ত বল এবং উত্তোলিত বল, ঠিক আছে, কি বল, উত্তোলিত বল এবং প্রযুক্ত বল, এটা ধরলাম আমাদের ওয়েট, এটা উঠাতে হবে এবং আমরা কি করব, এখানে বল প্রয়োগ করব, ঠিক আছে, বল প্রয়োগ করব। তাহলে এই প্রযুক্ত বল এবং উত্তোলিত বল যদি আমাদের ফালক্রামের দুই পাশে অবস্থান করে, সেটা হবে সরল লিভারের প্রথম ধাপ, ঠিক আছে। এরপর সরল লিভারের দ্বিতীয় ধাপ কি হবে, তাহলে দেখো সরল লিভারের দ্বিতীয় ধাপ হবে যখন ধরো আমাদের লিভারটা এরকম হবে, যে ফালক্রাম হচ্ছে একদম মাথায় থাকবে এবং লোড থাকবে হচ্ছে এখানে, ঠিক আছে, এবং আমাদের উত্তোলিত ওয়েট থাকবে হলো এর মাঝখানে যে কোনো একটা বিন্দুতে, এখানে আমাদের ওয়েট থাকবে। তাহলে এই টাইপের যে লিভারগুলো আছে সেগুলো হচ্ছে সরল লিভারের দ্বিতীয় ধাপের লিভারের অন্তর্ভুক্ত, ঠিক আছে। তাহলে এখন আসো সরল লিভারের তৃতীয় ধাপ, এই তৃতীয় ধাপ তোমাদের বইয়ে ভুল দেওয়া আছে, এটা তোমরা একটু কারেকশন করে নাও। তৃতীয় ধাপ হচ্ছে যখন ধরো বিষয়টা এরকম হবে যে ফালক্রাম হচ্ছে এখানে, তুমি লোড দিচ্ছ হচ্ছে এখানে, ঠিক আছে, এখানে এফ লোড দিচ্ছে এবং ওয়েট তোমার হচ্ছে এখানে। তাহলে এই টাইপের যে তোমার লিভারগুলো থাকবে সেগুলো হচ্ছে আমাদের কি, সরল লিভারের তৃতীয় ধাপ। এখন যদি উদাহরণ সাপেক্ষে এটা বুঝিয়ে দেই, তাহলে কি হবে, দেখো তোমরা কিন্তু চিমটা দেখছো অনেকে, কিরকম চিমটাটা এরকম হয়, দেখো এখানে এরকম থাকে এবং এখান থেকে এইরকম হয়, হ্যাঁ। তখন আমরা মাঝখানে চাপ দিয়ে চিমটা দিয়ে কি করি, জিনিসগুলো উঠাই। তাহলে আমরা এই যে এখানে হচ্ছে ফালক্রাম, মাঝখানে আমরা লোড প্রয়োগ করতেছি এবং আমরা এই যে এখানে ওই লোড দিয়ে কাজ সম্পাদন করতেছি। তাহলে দেখো তো এটা আমাদের তৃতীয় ধাপের সঙ্গে মিলে যাচ্ছে না, তৃতীয় ধাপের সঙ্গে কিন্তু মিলে যাচ্ছে। তো ঠিক আছে, এই বিষয়ে আমি আর অতিরিক্ত আলোচনা না করি, এরপর আমরা আসলে যৌগিক লিভারের যে বিষয়টা আছে সেটা আলোচনা করব। এরপরে লিভারেজ এবং তোমার হচ্ছে যান্ত্রিক সুবিধা কি সেই বিষয়টা একটু হালকা আলোচনা করে থিওরি পার্টটা শেষ করব। তাহলে যৌগিক লিভার হচ্ছে ভাইয়া যে লিভারে একাধিক বাহুদণ্ড এবং ফালক্রাম যুক্ত থাকবে সেটাই হচ্ছে যৌগিক লিভার। ধরলাম এখানে আমরা পি বল প্রয়োগ করতেছি, এখানে একটা আমাদের ফালক্রাম আছে, হ্যাঁ। এখন এখানে আবার এভাবে একটা আছে, দেখো, ঠিক আছে। তাহলে কি হবে, দেখো এরকম যখন একাধিক দণ্ড এবং একাধিক ফালক্রামের সমন্বয়ে যখন একটা লিভার গঠিত হবে, তখন আমরা সেটাকে বলবো হলো যৌগিক লিভার। এটা বিভিন্ন রকম হতে পারে, ঠিক আছে, তোমাদের বইয়ে একরকম দেওয়া আছে, আমি ধরো একভাবে দেখালাম, তোমরা চাইলে আরেকভাবে এটা তৈরি করতে পারো, ঠিক আছে। তাহলে কি বললাম, যে লিভারে তোমার হচ্ছে
একাধিক ফালক্রাম এবং তোমার দণ্ডযুক্ত থাকবে, সেটা হবে হচ্ছে যৌগিক লিভার। এখন আসো ভাই লিভারের কিছু বিষয় আমরা বুঝি। লিভারের ধরো আমরা এখানে বল প্রয়োগ করতেছি, হ্যাঁ, আর এখান থেকে লোড উত্তোলন করতেছি, তাহলে এই ফালক্রাম থেকে এই বল পর্যন্ত দূরত্বটাকে আমরা বলবো হলো বলবাহু, যেটাকে এ দিয়ে প্রকাশ করা হয়, এবং এই ফালক্রাম থেকে লোড পর্যন্ত যে দূরত্বটা আছে এটাকে আমরা বলবো হলো কি বাহু, ভারবাহু। ঠিক আছে, কি বাহু, ভার বাহু। এটাকে প্রকাশ করা হয় ভাই কি দিয়ে, বি দিয়ে। ঠিক আছে, তাহলে আশা করতেছি বিষয়টা বুঝতে পারছো। লোডকে প্রকাশ করা হয়, যেটা আমরা প্রযুক্ত করব সেটা হচ্ছে পি, এবং যেটা উত্তোলন করব সেটা হচ্ছে ডাব্লিউ। ঠিক আছে, এখন আসো আমাদের লিভারের কিছু তোমার হচ্ছে নীতি আছে। লিভারের নীতি কি, তোমার হচ্ছে দেখো লিভারের নীতি হচ্ছে আমরা এইভাবে প্রকাশ করতে পারবো। লিভারের নীতি ইজ ইকুয়াল টু আমরা কিভাবে লিখতে পারবো, আমরা একটু এটা ক্লিন করে নিই। তাহলে লিভারের নীতি হচ্ছে দেখো, লিভারের নীতি হচ্ছে বল গুণন কি, ফালক্রাম থেকে বল পর্যন্ত দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু কি হবে ভাইয়া, ভার গুণন, অর্থাৎ যেটা আমরা উত্তোলন করব সেটা গুণন ফালক্রাম থেকে ভার পর্যন্ত দূরত্ব। ঠিক আছে, আমি লিখলাম না, তোমরা লিখে নিও। তাহলে এটাকে আমরা এভাবে বলতে পারি যে নীতি ইজ ইকুয়াল টু, লিভারের নীতি ইজ ইকুয়াল টু বল গুণন বল বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ আমাদের বল বাহু কোনটা, আমাদের এটা যদি লিভার হয়, ঠিক আছে, তাহলে এখান থেকে এটা হচ্ছে বল বাহু এ, এটা হচ্ছে বল বাহু, এটা হচ্ছে ভার বাহু বি, আর এটা হচ্ছে ভার। তাহলে বল গুণন বল বাহুর দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু ভার গুণন ভার বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে এটা তোমরা লিখে নিবা। তাহলে কি হবে, পি ইন্টু এ ইজ ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু বি। তাহলে এটা আমাদের হচ্ছে এই লিভারের নীতি। ঠিক আছে, এখন আসো আমাদের লিভারের কি আছে, আবার যান্ত্রিক সুবিধা আছে, আর একটা আছে লিভারেজ। ঠিক আছে, তাহলে যান্ত্রিক সুবিধা কি ভাইয়া, যান্ত্রিক সুবিধা হবে দেখো, ইফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু হবে হলো তোমার, তুমি যে পরিমাণ এখানে ধরো যে পরিমাণ বল তুমি প্রয়োগ করতেছো, ধরলাম পি পরিমাণে বল প্রয়োগ করতেছো, হ্যাঁ, প্রয়োগ করার ফলে তুমি ডাব্লিউ পরিমাণ একটা ওজন উত্তোলন করতেছো। তাহলে যে পরিমাণ ওজন উত্তোলন করতেছো সেটাকে তুমি যদি যে পরিমাণ বল প্রয়োগ করতেছো সেটা দ্বারা ভাগ করো, তাহলে তুমি পাবা হচ্ছে লিভারের যান্ত্রিক সুবিধা। ঠিক আছে, এরপর লিভারেজ কি, দেখো লিভারেজ হচ্ছে, তুমি যদি লিভারেজকে লিভারেজ ইজ ইকুয়াল টু কি লেখা যাবে, লিভারেজ ইজ ইকুয়াল টু লেখা যাবে ভার বাহুর দৈর্ঘ্য ভাগ হচ্ছে বল বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে এইটা দিয়ে আমরা কি পাবো, লিভারেজ পাবো। এখন ভাইয়া দেখো, তুমি লিভারের ক্ষেত্রে এই ভার বাহুর দৈর্ঘ্যটা যত বাড়াবা, ঠিক আছে, এই ভার বাহুর দৈর্ঘ্যটা যত বাড়াবা তত তুমি কম পরিমাণ লোড প্রয়োগ করে অধিক পরিমাণ লোড উত্তোলন করতে পারবা। অথবা তুমি আর একটা কাজ করতে পারো কি, তুমি ধরো এই তুমি হচ্ছে ভার বাহুর দৈর্ঘ্য অর্থাৎ বল বাহুর দৈর্ঘ্য বাড়ালা না, কি করলা, তুমি ভার বাহুর দৈর্ঘ্যটা কমায় দিলা। হ্যাঁ, এখানে তুমি একদম ভার বাহুর দৈর্ঘ্যটা দেখো একদম কমায় দিলে একটু। ঠিক আছে, এখানে ধরো আমরা ওয়েট উত্তোলন করতেছি, তাহলে এখানে আমরা যদি সামান্য পরিমাণ বল প্রয়োগ করি তাহলে আমরা অনেক বেশি লোড উত্তোলন করতে পারবো। তাহলে আমরা লিভারের কি করতে, লিভারের যদি আমরা লিভার থেকে যদি অধিক সুবিধা পেতে চাই তাহলে কি করতে হবে, আমাদের হয় বল বাহুর দৈর্ঘ্য বাড়াতে হবে, না হলে ভার বাহুর দৈর্ঘ্য কমাতে হবে। ঠিক আছে, তো এই বিষয়টা তোমরা বই থেকে জাস্ট একবার রিডিং করে নাও, তাহলে বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। আমি যতটুকু বেসিক দেওয়া দরকার ছিল বেসিকটা বলে দিছি, এখন জাস্ট তোমরা রিডিং করলে বুঝতে পারবা। আর তোমরা লিভারের যান্ত্রিক লিভারের তৃতীয় যে ধাপটা আছে এটা একটু কারেকশন করে নিবা। তোমাদের বইয়ে দেওয়া আছে যে হচ্ছে কি দেওয়া আছে, দেখো বইয়ে দেওয়া আছে হলো আরোপিত লোড ফালক্রাম এবং প্রযুক্ত বলের মধ্যবর্তী স্থানে থাকে, কিন্তু এটা হবে না, এটা হবে হচ্ছে প্রযুক্ত বল আরোপিত লোড এবং ফালক্রামের মধ্যবর্তী স্থানে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে কারেকশন হবে। আর যদি তোমাদের নতুন বই এটা কারেকশন করে দেওয়া থাকে তাহলে তো দেওয়াই আছে। ঠিক আছে।